আচ্ছা বলুন তো, যেখানে পৃথিবীর প্রায় সবাই ধনী হতে চায় সেখানে কেবল কিছু মানুষই কেন সত্যিকারের ধনী হতে পারে? কেউ একবার একদম ঠিকই বলেছিলেন, যদি আপনি আদানি, আম্বানি, বিল গেটস কিংবা ওয়ারেন বাফেটের মতো শীর্ষ ধনীদের থেকে তাদের সব টাকা নিয়েও নেন এবং পৃথিবীর সব গরিবদের মাঝে সমানভাবে ভাগও করে দেন, তবুও কয়েক বছরের মধ্যেই সব টাকা আবার সেই ধনীদের হাতেই ফিরে যাবে। আর গরিবেরা তারা আবারও ফিরে যাবে আগের অবস্থায়, যেখানে সকাল মানে দৌড় আর রাত মানে চিন্তা। কিন্তু কেন এমনটা হবে? ধনীরা কি এমন কিছু জানে যা আমরা জানি না? উত্তর একটাই, অ্যাসেট। অ্যাসেট ছোট একটা শব্দ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে ধনীদের ধনী হবার সবচেয়ে বড় গোপন রহস্য। হ্যাঁ ভাইজান, এই ছোট্ট শব্দটাই নির্ধারণ করে কে ধনী হবে আর কে সারা জীবন টাকার পেছনে দৌড়াবে। একটু খেয়াল করে দেখুন, এই অ্যাসেট নামের খেলাতেই ধনীরা দিনে দিনে আরো ধনী হচ্ছে, আর গরিবেরা প্রতিদিন আরো এক ধাপ নিচে নামছে। এবং এই ব্যাপারটা কেবল বাড়ছেই, কারণ ধনীরা জানে টাকার জন্য কাজ না করে বরং টাকাকে দিয়ে কাজ করানোই আসল খেলা। তো প্রশ্ন হচ্ছে, এই খেলায় আপনি কিভাবে নামবেন, কিভাবে নিজের অ্যাসেট বানাবেন? কেননা এই প্রশ্নের উত্তর পেলেই বদলে যেতে পারে আপনার পুরো জীবন। তো চলুন আজ এই উত্তরটাই খুঁজে বের করি 3টি অ্যাসেট আইডিয়ার মাধ্যমে, যা বর্তমান সময়ে টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। এই 3টি অ্যাসেট এতটাই প্রভাবশালী যে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর অর্থনীতি আজ এগুলোর দখলে, আর ভবিষ্যতেও অর্থনৈতিক দুনিয়ার নিয়ন্ত্রণ থাকবে এদের হাতেই। তাই চাইলে আপনিও আগামী কয়েক বছরের মধ্যেই এই অ্যাসেটগুলোর সাহায্যে নিজেকে টাকার চিন্তা থেকে পুরোপুরি মুক্ত করতে পারবেন। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই অ্যাসেট বানাতে আপনার বিশাল পুঁজির দরকার নেই। ধনীদের পাশাপাশি মধ্যবিত্ত এমনকি গরিবেরাও সমানভাবে এতে অংশ নিতে পারে, কারণ এগুলোকে বলা হয় স্বল্প মূল্যের অ্যাসেট বা গরিবের অ্যাসেট। প্রথম অ্যাসেট, ডেপ্ট অ্যাডভান্টেজ। এখন প্রশ্ন হচ্ছে, ডেপ্ট অ্যাডভান্টেজ আসলে কি? বলছি, এর আগে একটা কথা মনে রাখবেন, কোনো কিছুতে ইনভেস্ট করার আগে সেই অ্যাসেটের ইতিহাসটা জানা জরুরি, কারণ ইতিহাসই বলে দেয় ওই অ্যাসেট থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব, ওই অ্যাসেটে ঝুঁকির পরিমাণই বা কতটা, এবং সেখানে টাকা হারানোর কোনো ভয় রয়েছে কিনা। তাই চলুন প্রথম অ্যাসেটটিকে ভালোভাবে বোঝার জন্য একটু পেছনে যাই। ঘুরে আসি আজ থেকে প্রায় 635 বছর আগে, অর্থাৎ 1390 সালে ইতালির ফ্লোরেন্স শহর থেকে। তো 1390 দশকে ফ্লোরেন্স শহর হয়ে উঠেছিল ইউরোপের বাণিজ্যিক রাজধানী, আর এখানেই বাস করতেন এক অসাধারণ বুদ্ধিমান ব্যবসায়ী জিওভান্নি দা মেডিসি। তিনি ওই সময় অনুধাবন করেছিলেন টাকা জমিয়ে রেখে লাভ নেই, বরং তা খাটিয়ে টাকা থেকে টাকা বের করতে হবে। এই ভাবনা থেকেই তিনি তৈরি করেন পৃথিবীর প্রথম আধুনিক ব্যাংক, বানকো দেই মেডিসি। তিনি এই ব্যাংকের শাখা খুলে দেন রোম, লন্ডন, ভেনিস, জেনেভা, ব্রুজ, এমনকি মিলানেও। এবং এই ব্যাংকগুলোর সাহায্যেই শুরু হয় পৃথিবীর প্রথম আর্থিক ট্রান্সফার সিস্টেম। ধরুন একজন ব্যবসায়ী রোম থেকে লন্ডন যেতে চান, কিন্তু প্রচুর টাকা সঙ্গে নেওয়া বিপজ্জনক। তাই তিনি যেটা করতেন, টাকাগুলো সঙ্গে না নিয়ে রোমের ব্যাংকে জমা দিতেন আর একটা রসিদ নিতেন, এবং লন্ডনে গিয়ে শুধু এই রসিদ দেখালেই টাকা ফেরত পেতেন। একদম আজকের বিকাশ বা নগদের মতোই নিরাপদ আর স্মার্ট ব্যবস্থা। তো এই সিস্টেম ব্যাপক জনপ্রিয় হয়ে উঠলে ব্যাংকগুলো ব্যবসায়ীদের সেই জমাকৃত টাকাগুলো অন্যদের লোন হিসেবে দিতে শুরু করে, এবং তার থেকেই তারা অর্জন করতে থাকে বিশাল মুনাফা। তবে এখানে একটা সমস্যা ছিল, তখন ধর্মীয়ভাবে সুদ নেওয়া নিষিদ্ধ ছিল, তাই পোপেরা তাদের বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু মেডিসি পরিবার এক বুদ্ধিদীপ্ত কৌশল বের করে ওই সমস্যার সমাধান করে। তারা বলে, আমরা সুদ নিচ্ছি না, নিচ্ছি নিজের লাভের অংশ, যে লাভের ধারণাই আজকের ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তি। এর জন্যই আপনি ব্যাংকে সুদ শব্দটা থেকে লাভ শব্দটাই বেশি প্রাধান্য দিতে দেখবেন। এরপর তারা টাকা দিয়ে টাকা তৈরি করতে করতে এতটাই প্রভাবশালী হয়ে ওঠে যে বলা হয় মেডিসি পরিবার চাইলে তখন মাঝারি আকারের একটা দেশই কিনে ফেলতে পারত। তাদের ক্ষমতা এতটাই চরমে পৌঁছে যায় যে রাজা, পোপ, এমনকি অন্যান্য রাষ্ট্র পর্যন্ত তাদের অনুমতি ছাড়া বড় কোনো সিদ্ধান্ত নিতে পারত না। তবে সব উত্থানেরই যেমন পতন আছে, রাজনৈতিক সংকট আর যুদ্ধের কারণে তাদের পরিবারও ধীরে ধীরে বিলীন হয়ে যায়। কিন্তু তাদের রেখে যাওয়া শিক্ষাটা বিলীন হয় না। মানুষ শিখে যায় কিভাবে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যায়। তাই আজ দেখুন পৃথিবীর প্রতিটি দেশ তাদের পদ্ধতি অনুসরণ করে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের এই প্রথম আধুনিক ব্যাংকের গল্প কেন বললাম? কারণ এই একই মডেল এখন আমাদের বাংলাদেশেও কাজ করছে। এমনকি আমাদের এলাকার কিছু ভাই কয়েক বছর আগে ছোট্ট একটা সুমতি চালু করে মানুষকে কিস্তিতে লোন দিতে শুরু করেছিল।
ছিল। আজ তাদের প্রত্যেকেরই নিজস্ব বিল্ডিং, ব্যবসা আর আর্থিক স্বাধীনতা এসেছে। এছাড়াও তাজ্জব হওয়ার মতো একটা ঘটনা হলো, পাশের এলাকার একজন তাদের সুমতি থেকেই লোন নিয়ে নিজ এলাকায় গিয়ে আরো কিছুটা বেশি লাভে লোন দিতে শুরু করেছে। মানে পৃথিবীর প্রথম ব্যাংকের ধারণা এখন পৌঁছে গেছে একদম তৃণমূলে, ব্যক্তি পর্যায়েও। আর একটা জিনিস জেনে আপনি হয়তো আরো অবাক হবেন, মানুষ শুধু লোন দিয়েই ধনী হচ্ছে ব্যাপারটা তা নয়, অনেকেই লোন নিয়েও ধনী হয়ে যাচ্ছে। আপনি যদি এখন গুগলে সার্চ করেন পৃথিবীর শীর্ষ ধনীদের ঋণের পরিমাণ কত, তাহলে দেখবেন অনেক বিলিয়নারদের নেটওয়ার্থের সিংহভাগ জুড়েই রয়েছে লোন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে এই লোনের শক্তিকে নিজের পক্ষে ব্যবহার করতে পারেন? কিভাবে ডেপ্ট অ্যাডভান্টেজ ব্যবহার করে টাকাকে আপনার জন্য কাজ করাতে পারেন? চলুন এই রহস্যটাই আমরা একটু একটু করে বুঝে নেই। ধরুন ভাইজান, আজ আপনার হাতে কোনো টাকা নেই, কিন্তু মনে আছে একটা আগুন, নিজের কিছু একটা করার, একটা ছোট ব্যবসা করার। তাই আপনি সিদ্ধান্ত নিলেন একটা ছোট রিস্ক নেবেন। মাত্র 50,000 টাকার একটা লোন তুলে শুরু করলেন ফুডকার্ট। আপনার হিসেবটা পরিষ্কার, এই টাকাটা যদি কোনো কারণে লস হয় তবুও আপনি সেটা সামাল দিতে পারবেন। আর তার চেয়েও বড় কথা, আপনার নিজের উপর বিশ্বাস আছে। আপনি জানেন এই ব্যবসায় আপনি ব্যর্থ হবেন না। তো আপনি গেলেন ব্যাংকে লোন নিতে, কিন্তু ব্যাংক বলল আপনার প্রোফাইল ঠিক নেই। কারণ ভাইজান, ব্যাংক সাধারণত লোন দেয় তাকেই যার টাকার প্রয়োজন নেই। তাই বাধ্য হয়ে গেলেন এলাকার এক বেসরকারি ব্রাঞ্চে। সেখান থেকে 50,000 টাকার লোন তুললেন 2 বছরের জন্য। শর্ত হলো 10% লাভের হিসেবে প্রতি মাসে দিতে হবে প্রায় 2500 টাকা কিস্তি, মানে প্রতিদিন মাত্র 83 টাকার মতো। ভাবুন তো, প্রথম দিকে যদি আপনি প্রতিদিন ফুডকার্ট থেকে মাত্র 100 টাকা লাভও করেন, তাহলেও মাসে আসে 3000 টাকা, যেটা দিয়ে অনায়াসেই কিস্তি মিটিয়ে ফেলা সম্ভব। আর এটা তো সর্বনিম্ন হিসাব, কারণ আজকাল অনেকেই এই ফুডকার্ট থেকে মাসে লাখ টাকাও ইনকাম করছে। এভাবেই আপনি নিয়মিত কিস্তি দিলেন, অক্লান্ত পরিশ্রম করলেন, আর 2 বছর পর আপনার লোন পুরো শোধ হয়ে গেল। কিন্তু রয়ে গেল একটা আজীবনের ব্যবসা। 2 বছরের অক্লান্ত পরিশ্রমে আজ সেই ছোট্ট ফুডকার্ট থেকে আপনি প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করেন, সেটাও দিনের মাত্র একবেলা কাজ করে। এটাই হলো লোনের সঠিক ব্যবহার, অন্যের টাকাকে নিজের অ্যাসেট বানানো, যেটা ধনীরা শত বছর ধরেই করে আসছে। আর আমরা এখনো বুঝে উঠিনি, কারণ আমরা এখনো লোন নেই আইফোন, বাইক কিংবা বাড়ি বানানোর জন্য, যেখান থেকে টাকা না আসলেও খরচ ঠিকভাবেই আসে। তাই ভাইজান, লোন খারাপ না, খারাপ হতে পারে আপনার উদ্দেশ্য। যদি উদ্দেশ্য হয় অ্যাসেট তৈরি, তাহলে ছোট লোনও হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এবারে আসি দ্বিতীয় অ্যাসেট আইডিয়ায়, দ্য মেটাল অ্যাডভান্টেজ, যেটা জেনে আমি নিজেই অবাক হয়েছি। আর বিশ্বাস করুন ভাইজান, এই বিষয়টা জানার পর আপনারও মাথা ঘুরে যাবে। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। 2020 সালে প্রতি পাউন্ড তামার দাম ছিল মাত্র $2.26, আর 2025-এ এসে সেটাই দাঁড়িয়েছে $5.09, মানে 5 বছরে দাম প্রায় 2.5 গুণ বেড়ে গেছে। এবার তাকান রূপোর দিকে। 2022 সালে প্রতি আউন্স রূপোর দাম ছিল $15, এখন সেটা $47, অর্থাৎ মাত্র 3 বছরে দাম 3 গুণেরও বেশি। আর স্বর্ণ, 2022 সালে যেখানে প্রতি আউন্স গোল্ডের দাম ছিল $1,508, এখন সেটা $3,921, মানে 3 বছরে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি। আজ তো 1 ভরি স্বর্ণের দামই 2 লাখ টাকার ওপরে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধাতুগুলোর দাম এমন হারে বাড়ছে কেন? মানুষ তো এগুলো তৈরি করতে পারে না, তাহলে এমন বৃদ্ধি কেন? ভাইজান, এর পেছনে রয়েছে একটাই বড় কারণ, আমেরিকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বর্তমানে আমেরিকার মোট ঋণের পরিমাণ প্রায় $38 ট্রিলিয়ন। এখন যখন এত বড় অঙ্কের লোন নিয়েছে, তখন তো বিশ্ব ব্যাংকের কাছে কিস্তিও বিরাট অঙ্কের দিতে হয়। কিন্তু সমস্যা হলো, যখন তারা কিস্তির টাকা জোগাড় করতে সমস্যার মুখোমুখি হয়, তখন তারা করে কি জানেন? ইচ্ছামতো ডলার ছাপে, কারণ কাগজের মুদ্রা যত খুশি তত তৈরি করা সম্ভব। আর এর ফলেই শুরু হয় বিপদ। ইনফ্লেশন বাড়ে হু হু করে, দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া হয়, আর সাধারণ মানুষের কষ্ট বাড়ে দ্বিগুণ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই নতুন ছাপানো টাকাগুলো সাধারণ মানুষের হাতে যায় না, যায় ধনীদের হাতে। ফলে ধনীরা আরো ধনী, গরিব আরো গরিব হয়ে পড়ে। এই বিষয়টা পৃথিবীর আরেক মহাশক্তি চীন অনেক আগেই বুঝে ফেলেছিল, কারণ তারা চাইছে যে কোনো মূল্যে আমেরিকার থেকেও শক্তিশালী হয়ে উঠতে এবং পৃথিবীকে শাসন করতে। তো তারা জানতো ডলারের উপর নির্ভরশীল থাকলে একদিন ধ্বংস অনিবার্য। তাই তারা নিল এক গোপন বুদ্ধিদীপ্ত পদক্ষেপ, গোল্ডে ইনভেস্ট করা শুরু করলো। স্ক্রিনে লক্ষ্য করুন, 2000 সালেও চীনের হাতে ছিল মাত্র 395 টন স্বর্ণ, আর এখন 2024 সালে এসে সেটাই দাঁড়িয়েছে 2285 টনে, মানে 24 বছরে তারা গোল্ড কিনেছে প্রায় 6 গুণ। এটা এক কথায় এক ভয়ঙ্কর আর্থিক চাল। বিশেষজ্ঞরা বলছেন চীন ভবিষ্যতেও এই স্বর্ণ কেনা অব্যাহত রাখবে, আর তার ফলেই বর্তমানের মতোই গোল্ড মার্কেটে সংকট পড়বে, মূল্যও বাড়বে লাফিয়ে লাফিয়ে। আর ভাইজান, গোল্ড যেদিকে যাবে, রূপো আর তামাও ঠিক সেই পথেই
হাঁটবে। রূপোর দাম তো ইতিমধ্যেই রকেটের গতিতে বাড়ছে, আর তামাও ধীরে ধীরে সেই লাইনে চলে এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় আপনার করণীয় কি? দেখুন, গোল্ড এখন অনেকের নাগালের বাইরে চলে গেছে, তাই বাকি রইল দুইটা অপশন, রূপো আর তামা। রূপো ইনভেস্ট করার পদ্ধতি আগের ভিডিওতে বলেছি। আপনি চাইলে ফিজিক্যাল রূপো কিনতে পারেন, অথবা আন্তর্জাতিক ট্রেডিং বুঝলে সেখানেও ইনভেস্ট করতে পারেন। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, তামায় বাংলাদেশ থেকে এখনই সরাসরি ইনভেস্ট করা কঠিন, কারণ একে এতদিন অ্যাসেট হিসেবে ভাবাই হয়নি। কিন্তু এখন পৃথিবীর বহু দেশ তামাকে পরের প্রজন্মের অ্যাসেট হিসেবে ধরছে, যার অন্যতম একটি বড় কারণ হলো ভবিষ্যৎ পৃথিবী ধীরে ধীরে ইলেকট্রিসিটি নির্ভর হবে, আর ইলেকট্রিসিটি মানেই তামার ব্যবহার। এছাড়াও তামার পূর্বের যে খনিগুলো রয়েছে সেগুলোর উৎপাদনও কমে আসছে, এবং নতুন খনিও আবিষ্কার হচ্ছে না। তাই পৃথিবীর বিভিন্ন দেশ এর জন্য আলাদা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে। আর জানেন তো, ইউরোপ আমেরিকায় যেটা হয় তার প্রভাব খুব দ্রুতই আমাদের দেশেও পড়ে। তাই আপনি নিশ্চিত থাকতে পারেন, বাংলাদেশেও খুবই শিগগিরই তামায় ইনভেস্ট করার নতুন নতুন সুযোগ আসবে, আর সেই আপডেটটা আমি আপনাদের সামনে আনবো ইনশাল্লাহ। তো সবকিছু বিচার করে একটা কথাই বলা যায়, আপনি চাইলে আপনার সম্পূর্ণ পোর্টফোলিওর 25% গোল্ড, সিলভার আর কপারে ইনভেস্ট করতে পারেন। কারণ ভাইজান, এই তিনটা ধাতু শুধু মেটাল না, এগুলো ভবিষ্যতের অর্থনীতির চালিকা শক্তি। লং টার্মে এগুলোই আপনাকে দেবে একটা স্টেবল, লাভজনক আর নিরাপদ ফাইন্যান্সিয়াল ভবিষ্যৎ। তৃতীয় অ্যাসেট আইডিয়াতে যাওয়ার আগে আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি বলতে পারবেন ইউটিউবে কোন ধরনের ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ হয়? উত্তরটা আপনার জানার কথা না, কারণ এই ভিডিওগুলো আমি বা আপনি কেউই দেখি না, কারণ এগুলো তৈরি হয় অ্যানিমেশনের মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের জন্য। আমার এখনো মনে আছে 9-10 ভূগোল বইয়ে একটা জনসংখ্যার পিরামিড দেখেছিলাম, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল বাংলাদেশে শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি আর বৃদ্ধের সংখ্যা সবচেয়ে কম। একটু খেয়াল করে দেখুন, আমরা যখন ছোট ছিলাম সকালে ঘুম থেকে উঠে দৌড়ে বাইরে খেলতে যেতাম, কিন্তু এখনকার বাচ্চারা ঘুম থেকে উঠে প্রথমেই ফোন হাতে নেয়, কার্টুন দেখে, গেম খেলে, এমনকি খাওয়া, ঘুম সবকিছুতেই ফোন তাদের সঙ্গী। তারপর অনেক বাবা মা রয়েছে যারা বাইরে চাকরি করেন, তাই সন্তানের একা সময় কাটানোর একমাত্র সঙ্গী হয়ে যায় এই মোবাইল ফোন। আর এখানেই তৈরি হচ্ছে এক বিশাল মার্কেট প্লেস, একটা বাজার যেখানে প্রতিদিন কোটি কোটি শিশু ইউটিউবে কার্টুন দেখে, অ্যানিমেশন দেখে। আর এই মার্কেটটাই ধরেছেন রংপুরের এক তরুণ আশিকুর রহমান। বাংলাদেশ 24-এর রিপোর্ট অনুযায়ী দারিদ্রতার কারণে আশিক পড়াশোনা শেষ করতে পারেননি, থাকতে হয়েছে গোয়াল ঘরেও। 2005 সালে বোন জামাইয়ের থেকে একটা কম্পিউটার ধার নিয়ে তিনি শুরু করেন অ্যানিমেশন শেখা। 7 বছর পর পান প্রথম ইনকাম, আর এখন সেই আশিকের মাসিক আয় 18 লাখ টাকা। এমনকি তিনি নিজের অফিসে অসংখ্য বেকার যুবককেও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। রংপুরের কাউনিয়ার আশিকুর রহমান সুমন নামের এক তরুণের ইউটিউব থেকে এখন মাসিক আয় প্রায় 18 লাখ টাকা। অথচ টাকার অভাবে পড়াশোনাও করতে পারেননি আশিক, বসবাস করতে হয়েছে গোয়াল ঘরে। সেই আশিকই এখন চড়েন দামি গাড়িতে, থাকেন বিলাসবহুল বাড়িতে। কন্টেন্ট ক্রিয়েটর আশিকুর রহমান সুমনের চ্যানেল রয়েছে 35টি। তো এটাই হলো দ্য স্কিল অ্যান্ড সিস্টেম অ্যাডভান্টেজ। প্রথমে তিনি নিজে একটা স্কিল শিখলেন, এরপর সেই স্কিল দিয়ে আর্নিং শুরু করলেন, এরপর অন্যদেরও সুযোগ দিলেন, ফলে নিজের ইনকামও কয়েক গুণ বেড়ে গেল। কথায় আছে, যদি আপনি দ্রুত যেতে চান একা চলুন, আর যদি দূরে যেতে চান সবাইকে নিয়ে চলুন। এই কথাটার জীবন্ত উদাহরণ আশিক। তবে এটা তো গেল হাজারো লাখো মানুষের মাঝের একজনের গল্প। চলুন এবার দেখি আমাদের চারপাশে কি ঘটছে। আমার এলাকায় রাস্তার মোড়ে 20-22 বছরের এক ছেলে বাইক রিপেয়ারিং স্কিল শিখে প্রতিদিন আয় করছে 1500 থেকে 2000 টাকা। ইনকাম বাড়াতে এখন সে দুটো ছেলেকে কাজেও রেখেছে। একই মোড়ে শুভ নামের 14-15 বছরের আরেকটি ছেলে সেলুনে প্রতিদিন আয় করছে নিয়মিত 2 থেকে 3000 টাকা। খেয়াল করবেন, এরা কেউ বড় মূলধন দিয়ে শুরু করেনি, শুরু করেছে একটা স্কিল দিয়ে। আপনি নিজেও যদি চারদিকে তাকান, দেখবেন যাদের একসময় কিছুই ছিল না, আজ তারা স্কিল দিয়েই সফল খামারি, ব্যবসায়ী এবং উদ্যোক্তা, যারা নিজের পাশাপাশি অনেক বেকারকেও কাজের সুযোগ করে দিয়েছে, অংশ নিয়েছেন দেশ ও জাতিকে স্বাবলম্বী করার যাত্রায়। এই কারণেই আমি সবসময় বলি, যদি আজ আপনার হাতে কিছু টাকা থাকে তাহলে প্রথমেই নিজের উপর ইনভেস্ট করুন, কোনো একটা স্কিল শিখুন, নিজেকে যোগ্য করে তুলুন। কারণ 20 থেকে 50,000 টাকা ইনভেস্ট করে হয়তো বড় লাভ আসবে না, কিন্তু সেই টাকায় যদি একটা স্কিল শেখেন তাহলে ধনী হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। একটা স্কিল আপনাকে শুধু ইনকামই দেবে না, বরং ভবিষ্যতে অসংখ্য অ্যাসেট তৈরি করার সুযোগও এনে দেবে। তো ভাইজান, এটাই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন নিজের উপর ইনভেস্ট করা বন্ধ করবেন না, জানার যাত্রা শেষ করবেন না। ধন্যবাদ।